বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে বলে প্রধান নির্বাচন কমিশনার। সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপি প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার ভোট গণনায় ব্যর্থতার পরিচয়। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর বসানো করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। শেষ সরকার গঠন প্রক্রিয়া বিএনপি, কিন্তু বিরোধী দলের শিবির থেকে আজকে যে ঘোষণাটি এলো তা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। ঢাকা ৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচিত মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এই আসনের বিজয়ী শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। তারেক রহমানের সরকার গঠনের আগেই জামায়াতের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। জামায়াতের আমির নাহিদ সার্জিসরা বলে দিয়েছেন আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। আজকের পর থেকে কোনো ব্যবসায়ীর কাছে কেউ চাঁদা তুলতে পারবে না। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে চলমান প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে, যার ফলে যে কোনো সময় ক্যাম্পাসগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে, রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেতে পারে, যেটা তারেক রহমানের জন্য ডেফিনেটলি ডিজাস্টারাস হবে। তবে তিনি টেস্ট করছেন। তারেক রহমান ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাস দখল করাবেন, হল দখল করাবেন, শিবিরকে উৎখাত করাবেন, বিষয়টা এরকম নয়। তবে টেস্ট করাচ্ছেন, করানো যায় কিনা। তবে শিবির ছাত্রদলের চাইতে হাজার গুণ স্মার্ট বলেই তো সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে শিবির জিতেছে। দেখেন, এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাবেই কিন্তু জামাতেই ভালো ফলাফল করেছে, এবং ঢাকায় জামাতের উত্থান, আরবান মিডল ক্লাসে জামাতের ব্যাপক গ্রহণযোগ্য তাদের কাছে। আর জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ভোটে বিএনপি এগিয়ে গেছে, এখানে জামাতের একটা ব্যর্থতা। তারপর একদম প্রান্তিক পর্যায়ের কিছু অশিক্ষিত লোক, সাধারণ লোক, তাদের ভোটেরও সমান মূল্য, আই রেসপেক্ট দেয়ার এজেন্সি, সেই হিসাব নিকাশে জামাত পিছিয়ে পড়েছে। তো এখন এই ছাত্র সংসদ এবং শিবির, এটা তারেক রহমানের মাথা ব্যথা। এটা নিয়ে একটা দফা করতে চান, আমরা আলামত লক্ষ্য করছি। তবে আগুন নিয়ে খেলতে গেলে হাত পুড়ে যেতে পারে, এটা আমরা সতর্ক করে দিচ্ছি জনাব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে। দেখেন, সাদিক কায়েম এবং শিবিরকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ সামনে আনছে ছাত্রদল। এটা হচ্ছে টেস্ট, দেখছে যে এর রিয়াকশনটা কি। যদি রিয়াকশন দেখে যে না, উল্টাপাল্টা কিছু হয়ে যাবে বেশি কিছু করতে গেলে, তখন হয়তো বা তারেক রহমান ছাত্রদলকে নিয়ে অঘটন ঘটাবেন না। আর শিবিরের যদি নরম মানসিকতা থাকে তাহলে দখল করাবেন। ইট ডিপেন্ডস অন শিবির। কিন্তু জামাত শিবির নির্বাচনের পরেই যেভাবে রাজপথে শক্তিশালী অবস্থান নিচ্ছে, উল্টাপাল্টা কিছু করতে এক বিন্দু পরিমাণ ছাড় জামাত কিংবা শিবির বিএনপিকে কিংবা ছাত্রদলকে দিবে না। অতএব ছাত্রদল এইসব কাজ করে কোনো লাভ নাই। ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এবং যেখানে মিডিয়া যাও একই কথা বলেন, দেখি যে ভিডিও সাক্ষাৎকারও একই কথা বলেন। ওই ফেসবুক পোস্ট নিয়ে শুধু রিপোর্ট আর রিপোর্ট, এবং সেটা আবার রাকিব ভাই শুধু শেয়ার করেন। এটা পরিকল্পিত। মনে রাখতে হবে যে রাকিবরা কিছুই বলতে পারেন না, তারা কিছুই করতে পারেন না। তারা যে বলেন এবং করেন ওটা তারেক রহমানের নির্দেশ, এটা তারা নিজেরাই স্বীকার করেন। অতএব রাকিবের যে ফেসবুক পোস্ট নিয়ে আমি এখন আলোচনা করছি, এটা তারেক রহমানের নির্দেশ। কারণ তারেক রহমান নির্দেশ ডাজন্ট মিন দ্যাট তারেক রহমান নিজের ডেকে লিখে দিয়েছে। এটা বিএনপির টিম, বিএনপির ওভারঅল পরিকল্পনা। ছাত্রদল একটা পরাধীন পরনির্ভরশীল ছাত্র সংগঠন। এটা বিএনপির কি বলে, বিএনপির চাকর বা অফিসে যে চাটা টানে ওই টাইপের কিছু। এদের কোনো স্বাধীন এজেন্সি নাই। আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় ছাত্রদলের সভাপতি তারেক রহমানের কোন জায়গায় জায়গা পেত। এদের মাধ্যমে কাজ করা, এছাড়া কিছু না।
রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামাত ইসলাম ও নামটাও ঠিক মতো লিখতে পারে না, জামাত ইসলাম এটা না, জামাতে ইসলামী এটা হচ্ছে নাম। জামাতের নাম কি এটা তো গঠনতন্ত্রে কিংবা নির্বাচন কমিশন ওয়েবসাইটে কিংবা পত্রিকায় সব জায়গায় লেখা থাকে, তো এটা দেখেও তো শেখা উচিত যে জামাতের নাম কি। জামাতে ইসলামী, ঠিক আছে, সংক্ষেপে বললে জামাত বলুক। এবং ছাত্র শিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। এখানে গুপ্ত রাজনীতির কথা বলছে, গুপ্ত রাজনীতি চলবে না। এই গুপ্ত রাজনীতির বয়ানটাই হচ্ছে হত্যাযোগ্য করার ন্যারেটিভ। এর মানে জামাত শিবির এরা গুপ্ত রাজনীতি করে, অতএব এদেরকে হত্যা করো। কাউকে হত্যা করে বলবে যে এ গুপ্ত, এবং বিএনপি নিজেদেরকে হত্যা করো, এটা তারেক রহমানই তো গুপ্ত গুপ্ত ট্যাগ এটা রাজনীতি নিয়ে এসেছেন। এটা নির্বাচনে জেতার পরও এটা চালিয়ে যাচ্ছেন। এটার অর্থ কি? এর মানে সাধারণ শিক্ষার্থীদের এজেন্সিকে নাই করে দিতে চায়। ক্যাম্পাসগুলো সেই আগের গেস্ট রুম, দখলদারিত্ব, সন্ত্রাস ক্যাম্পাসগুলোতে ফিরে না আসুক, এটা সাধারণ শিক্ষার্থীরা চায় এবং সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। কারণ সে আগের যুগে শিক্ষার্থীরা আর ফিরে যেতে চায় না, কারণ 24 ঘটিয়েছে শিক্ষার্থীরা। এখন সাধারণ শিক্ষার্থীদের কারণে ছাত্রদল তো নাই, ছাত্রদল কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা ছাত্রদল করে না, এরা যারা সব অছাত্র। সাধারণ কৃষক শ্রমিকরা বিএনপিকে ভোট দিয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট ছাত্রদল করে ছাত্ররা না, ছাত্ররা কেউ ছাত্রদল করে না। এরা 200 জন লোক নিয়ে মিছিল করার সক্ষমতা রাখে না। 40,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরা মহানগর থেকে লোক ভাড়া করতে হয়। এবং ওই যে 200 জনের মধ্যে 100 জন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা কেউ ছাত্র না, এরা সব অছাত্র। এখন কিভাবে তারা হল দখল করবে কিংবা গেস্ট রুম ফিরিয়ে আনবে? সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়বে। এই জন্য সাধারণ শিক্ষার্থীদের গুপ্ত ট্যাগ দিয়ে বলবে যে তোরা তো শিবির, তোরা কেন ছাত্রদলকে ঠেকাতে যাও? বুঝতে পারছেন হিসাবটা কি? মানে সাধারণ শিক্ষার্থীদের আবরার ফাহাদকে যেভাবে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, এরকম হত্যা করার উদ্দেশ্যে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল এই গুপ্ত ন্যারেটিভ সামনে আনছে এবং বলছে গুপ্ত রাজনীতি চলবে না। তাহলে কি ছাত্রদল সব জায়গায় রাজনীতি করবে? ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করার অংশ হিসেবে বইটে কমিটি দেবে, যে সব জায়গায় নিষিদ্ধ ওই সব জায়গায় কমিটি দিবে, তারপরে হল দখল করবে, এরকম একটা উদ্দেশ্য। আর যে ঠেকাতে আসবে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করলে, মানে উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে ছাত্রদলের দখলদারিত্বের বিরুদ্ধে শিবির প্রতিরোধ করে তুললে শিবিরকে পুলিশ দিয়ে পেটাবে। এটা কল্পিত দৃশ্য, কিন্তু এটা পারবে না, আমি এটা বলে দিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচিত মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির লেখা আবেদনটি তার পক্ষে রোববার ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা আবেদনে নাসিরউদ্দিন পাটোয়ারি 12টি ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেছেন, ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা সহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এনসিপির আলোচিত এই নেতা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর রিটার্নিং কর্মকর্তারাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এবারে নির্বাচনের শুরু থেকেই আলোচনায় রয়েছে ঢাকা 8 আসন। গত 12 ফেব্রুয়ারির ভোটে এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস 57,092 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহতলাকড়ি প্রতীকের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পান 51,396 ভোট। তারেক রহমানের সরকার গঠনের আগেই জামাতের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা টক অফ দি টাউন। আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি, তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবো। 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শপথে মোদী সহ 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানোর তোড়জোড় চলছে। এটি তারেক রহমানের জন্য এক কঠিন কূটনৈতিক ও রাজনৈতিক পরীক্ষা। এরই মধ্যে এর প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এনসিপির অন্যতম মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে দিয়েছেন, মোদী শপথ অনুষ্ঠানে এলে তারা সেখানে নাও যেতে পারেন। জামায়াত ইসলামী ও তাদের শরীর জোট শুরু থেকেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার। তারেক রহমান এখন তাদের ক্ষুব্ধ করবেন নাকি মোদীর আশীর্বাদ নেবেন, সেটাই এখন দেখার বিষয়। অর্থাৎ শপথের মঞ্চে বড় পরীক্ষা দিতে হবে তারেক রহমানকে। দর্শক, এরকম আরো কিছু স্পর্শকাতর বিষয়ে তারেক রহমানকে কঠিন পরীক্ষায় ফেলতে যাচ্ছে জামায়াত। সেগুলোতেই আজ আমরা নজর দেব। যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে প্রধানমন্ত্রী মসনদে বসছেন। এটি বিএনপির জন্য এক বড় চ্যালেঞ্জ। এর পেছনে গল্পটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তবে সরকার গঠনের চেয়ে সরকার টিকে রাখাই বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে তারেক রহমানের জন্য। কেননা পরাজয়ের গ্লানি মুছে 8 ঘাট বেঁধে মাঠে নামছে জামায়াত।
প্রথমবারের মতো নাহিদ হাসনাতদের নিয়ে বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে জামায়াত জোট। তারা যে নতুন সরকারকে স্বস্তিতে থাকতে দেবে না তার প্রস্তুতি চলছে ভেতরে ভেতরে। গঠন করা হচ্ছে ছায়ামন্ত্রী সভাও। তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে কড়া নজর রাখবে জামায়াত। দলটি যেভাবে কিং মেকার থেকে সরে এসে নিজে এক বড় খেলোয়াড়ে হাজির হয়েছে, তাতে তারেক রহমানের জন্য সরকার চালানো মোটেই সহজ হবে না। দর্শক, তারেক রহমানের সরকারের জন্য প্রথম এবং সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে জুলাই সনদ বাস্তবায়ন। গণভোটে মানুষ বিপুলভাবে হ্যাঁ ভোট দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও পিআর পদ্ধতির পক্ষে রায় দিয়েছে, কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়। বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের ব্যাপারে দ্বিমত পোষণ করে আসছে। তারা চায় নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ হোক। জামায়াত এবং 11 দলীয় জোটের নেতারা এখনই হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় উপেক্ষা করলে খবর আছে। জামায়াত জানে পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষে তারা প্রায় 40% আসন পাবে, যা সরকারকে যে কোনো বড় সিদ্ধান্ত বা সংবিধান সংশোধনে বাধা দেওয়ার শক্তি দেবে। এই উচ্চকক্ষ বনাম বিএনপির লড়াইয়ে তারেক রহমানকে শুরুতেই বড় হোঁচট খেতে হতে পারে। তারেক রহমানের সরকার গঠনের শুরুতেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর গুঞ্জন একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। রাজনৈতিক মহলে জোরালো আলোচনা চলছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সাথে তিক্ততা মেটাতে তারেক রহমান আওয়ামী লীগকে একটি সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এটি ঘটলে জামায়াতের সাথে বিএনপির সংঘাত অনিবার্য হয়ে উঠবে। জামায়াত এবার স্পষ্ট করে দিয়েছে যে তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চায়। তাদের কাছে আওয়ামী লীগ মানেই বিগত 16 বছরের নিপীড়ন এবং জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী স্মৃতি। জামায়াত জোটের নেতারা এরই মধ্যে হুঁশিয়ারি করেছেন যে জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা হলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে। তারেক রহমান যদি ভারতের চাপ বা আন্তর্জাতিক সমীকরণে আওয়ামী লীগকে স্পেস দিতে চান, তবে জামায়াত এটিকে জুলাই বিপ্লবের সাথে বেইমানি হিসেবে প্রচার করবে। এতে করে রাজপথে নিয়ন্ত্রণ চলে যেতে পারে জামায়াত ও ছাত্র শিবিরের হাতে, যা নতুন সরকারের জন্য হবে এক ভয়াবহ অগ্নি পরীক্ষা। জামায়াতের সুদূর প্রসারী লক্ষ্য হলো আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে সেখানে নিজেদেরকে প্রধান বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। তাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখতে তারা সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে। দর্শক, বিএনপির মন্ত্রিসভায় কে থাকবেন আর কে থাকবেন না এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন জামায়াতও কিন্তু তলে তলে গঠন করতে যাচ্ছে মন্ত্রিসভা। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে পরাজিত প্রার্থী ও প্রভাবশালী আইনজীবী শিশির মনির ঘোষণা দিয়েছেন জামায়াত ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এটি বাংলাদেশের রাজনীতিতে বেশ নতুন এবং স্মার্ট একটি চাল। এর মানে হলো বিএনপির প্রতিটি মন্ত্রণালয়ের কাজের সমান্তরালে জামায়াতের একজন ছায়ামন্ত্রী থাকবেন, যিনি সরকারের ভুলভ্রান্তি, দুর্নীতি বা অদক্ষতা জনসমক্ষে তুলে ধরবেন। তারেক রহমানের কোনো মন্ত্রী যদি তিল পরিমাণ দুর্নীতি করেন বা ভুল নীতি গ্রহণ করেন, তবে জামায়াত তা নিয়ে মাঠ গরম করবে। কারণ এবার নির্বাচনী ক্যাম্পেইনে দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটিয়েছেন জামায়াত আমির। অর্থাৎ জামায়াত রাজপথের চেয়েও এমন তথ্য উপাত্ত দিয়ে সরকারকে বেশি চাপে রাখবে। নির্বাচনে এককভাবে 68টি আসন পেলেও জামায়াত সন্তুষ্ট নয়। তারা 30টি আসনে ভোট পুনর্গণনার দাবি তুলেছে এবং প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, ইঞ্জিনিয়ারিং করে অনেক জয়ী প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। এই আইনি লড়াই তারেক রহমানের সরকারের জন্য একটি নৈতিক চাপ তৈরি করবে। আন্তর্জাতিক মহলেও এর ফলে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। ইসলামী ছাত্র শিবির জামায়াতের অন্যতম বড় শক্তি। শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও ডাক্তার ভিপি সাদিক কায়েমের হুঙ্কার হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি সরাসরি বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়েছেন। জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজ যেভাবে রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠছে, তাতে শিবিরের এই অবস্থান বিএনপির জন্য বড় থ্রেট। সাদিক কায়েম সরাসরি বলেছেন, বিচার না পেলে তারা রাজপথে নামবেন। বিএনপির রাজনীতিকে মোকাবিলা করতে জামায়াত তাদের ছাত্র সংগঠন শিবিরকে সম্মুখসারী যোদ্ধা হিসেবে ব্যবহার করবে। জামায়াত এখন আর শুধু জোটের ছোট শরিক নয়, তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। বিএনপির অনেক লিবারেল বা সেকুলার সিদ্ধান্ত জামায়াত সরাসরি ইসলামী মূল্যবোধ বা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক এই দোহাই দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করবে। তারেক রহমান যদি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা কোনো সাংস্কৃতিক নীতিমালা করতে যান, তবে জামায়াত ধর্মীয় কার্ড ব্যবহার করে জনমত নিজেদের পক্ষে টেনে নিতে পারে। জামায়াত বুঝতে পেরেছে আওয়ামী লীগ নেই এমন মাঠে বিএনপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, তাই তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। এবারে 68টি আসন তাদের জন্য কেবল শুরু। তারা প্রমাণ করেছে যে তারা এখন নিজের পায়ে দাঁড়াতে পারে। বিএনপির ভেতরে যারা দুর্নীতিগ্রস্ত বা বিতর্কিত, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামায়াত নিজেকে এটি ক্লিন ইমেজের বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাবে। 2031 বা তারপরের নির্বাচনের জন্য তারা এখনই জমি তৈরি করছে। তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ অনেক। একদিকে ভঙ্গুর অর্থনীতি এবং আইন শৃঙ্খলা ঠিক করা, অন্যদিকে জামায়াতের মতো সুসংগঠিত এবং লড়াকু এক বিরোধী দলকে সামলানো। জামায়াত এখন আর নিষিদ্ধ কোনো গোপন দল নয়, তারা এখন সংসদের ভেতরে এবং রাজপথে বৈধ ও শক্তিশালী পক্ষ। তারেক রহমান যদি বিজয় হিসেবে আরাম করে দেশ চালাতে চান, তবে জামায়াত তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে এই রাজপথ বা এই সংসদ কারো একার নয়। সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসকে কি বিএনপি রাষ্ট্রপতি বানাতে বাধ্য হবে? এই প্রশ্নটা সামনে এসেছে। এই প্রশ্ন বা এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ভিত্তি ইত্তেফাকের একটা খবর, ডক্টর ইউনূস ও নজরুল ইসলাম খান সহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা। এর মানে বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে? চুপ্পু একটা পর্যায়ে থাকবে না। চুপ্পু নিজেই বলেছেন নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন। চুপ্পুর মেয়াদ আছে, কিন্তু মেয়াদের আগেই তাকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তিনি চলে যেতে পারে। এটা স্বাভাবিক যে বিএনপি সবকিছু দখল করেছে, এখন বিএনপির স্বার্থ হাসিল হয়েছে, এখন আর চুপ্পুকে রাখবে কেন? অসম্ভব। চুপ্পু যাক বা না যাক, চুপ্পুকে বিএনপি এবার সরাবে। এতদিন বিএনপির স্বার্থে সরানো হয়নি, কিন্তু এখন বিএনপির স্বার্থেই তারা চুপ্পুকে সরিয়ে দিবে। নতুন রাষ্ট্রপতি এটা অনিবার্য। কাকে বানাবে? নজরুল ইসলাম খানকে নমিনেশন দেয়নি, এমপি বানায়নি, তাকে রাষ্ট্রপতি বানানো অত্যন্ত সিনিয়র একজন নেতা হতে পারে। মঈন খান, তাকেও হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কাছে, যদিও তিনি গত 17 বছরের একজন ব্যর্থ মহাসচিব, কিন্তু এখন তো সফল। কারণ যেভাবেই হোক
বিএনপি ক্ষমতা এসেছে, কোনো কাউন্সিল টাউন্সিল ছাড়া এই কমিটি বিএনপি ক্ষমতা এনেছে। তো এতদিনের যত ব্যর্থতা ছিল যাই থাকুক, আমাদের হাসিনার ফেসিবাদের অধীনে ছিলাম, এর দায় মির্জা ফখরুলের আছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন, তার জীবদ্দশায় এসেছেন। অতএব এখন সফল, অতীতবাদ, অতীতের ব্যর্থতাকে কাটিয়ে উঠে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইতিহাসের অন্যতম সফল মহাসচিব, এটা বলতে হবে, কারণ তিনি ক্ষমতা এনে দিয়েছেন। বিজয়ী হলে তখন সফল, আর পরাজিত হলে ব্যর্থ, এটাই হিসাব। তো এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানিয়ে সম্মানিত করার একটা সম্ভাবনা আছে, কিন্তু ইত্তেফাকের এই রিপোর্টে ডক্টর ইউনূসের নাম এসেছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে কিছু পয়েন্ট আছে, দেখেন এটা তারা রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না তার চেয়ে আমার আলোচনাটা বরং বানানো উচিত কি অনুচিত। দেখেন যে অবস্থা, ইউনূস সরকার অনেক সংস্কার করে গিয়েছে, জুলাই সনদটাকে যেভাবে আনডিসাইডেড রেখে গিয়েছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, কথায় কথায় জেনজি যেভাবে আন্দোলন করে, এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা, কূটনৈতিক চ্যালেঞ্জ, এবং যে বিভাজন, এতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, ঐক্যবদ্ধ জাতি ছাড়া আসলে এই দেশ চালানো সম্ভব নয়। আমি একটা কথা স্পষ্ট বলে রাখি, বিএনপির মূর্খ থার্ড ক্লাস গান্ডু গর্ধ যেগুলো জামাত শিবির এবং এনসিপির উপর হামলা করে, ওরা তারেক রহমানের শত্রু, ওরা বিএনপির শত্রু, ওরা চায় যে বিএনপি সরকারটা ফল করুক, ওরা পালাক। ওরা জানে না যে এই দেশটার যে অবস্থা, এই দেশটা যদি চালাতে হয়, যদি ফাংশনাল করতে হয়, তাহলে জামাত এনসিপি বিরোধী দলের সহযোগিতা নিয়েই করতে হবে, ঐক্যবদ্ধভাবে সবাই চলতে হবে, নইলে দেশ চলবে না, সরকার টিকবে না, তখন মিলিটারি শাসন এসে যাবে। যখন দেখবেন যে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন মানুষ বলবে যে আর্মি চাই। তো এই জন্য দেশ যদি চালাতে হয়, তাহলে জামাত এনসিপি সহায়তা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে চালাতে হবে, এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দেশ চালাতে পারবে না। আবার জুলাই সনদ থেকে শুরু করে নানা সংস্কারের মধ্য দিয়ে দেখেন, বিএনপি তালবাহানা করবে, সংস্কার করতে চাইবে অমুক, আরে ভাই তারেক রহমান তো বলেছে যে জুলাই সনদ যেটা সাইন করেছে তারা ওই অনুযায়ী করবে। আবার বিরোধী দল আছে না, তারা কি উল্টোপাল্টা মেনে নেবে না, দেশ উত্তাল হয়ে যাবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করবে। আবার ইউনূস সরকার এমপিদের শপথ পড়াবেন দুইটা, একটা হচ্ছে সংবিধান সংস্কার, মানে গণপরিষদ টাইপের একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, যেটা 180 দিনের মধ্যে তাদের এগুলো করতে হবে, এবং আরেকটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে, নিম্নকক্ষ মেম্বার হিসেবে, আর এরপর আসবে উচ্চকক্ষ। তো এই যে সংবিধান সংস্কার, এটা তো মাস্ট। তো জুলাই সনদ থেকে শুরু করে সার্বিক ডক্টর ইউনূস যে ফাঁদ অলরেডি তৈরি করেছেন, বা যেখানে বিএনপি সরকার আটকাল, এবং আরো যদি ইন্টারন্যাশনাল বাইলেটারাল মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রের সাথে নানান চুক্তি, দেশের কাঠামোগত যে পরিবর্তন যতটুকু করেছেন, তাতে বিরোধী দলের সাথে ঐক্য ছাড়া দেশ চালানো সম্ভব নয়। এখন সেই ঐক্যের বিষয়টা ধরে রাখা এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি এককভাবে বিএনপির পক্ষে সম্ভব? ইউনূস যে ডিজাইন করে দিয়ে গেছেন, যা ঘটিয়ে দিয়ে গেছেন, শেষ পর্যন্ত গণভোটটা পাশ করে সেই জায়গায় দর্শক ইউনূস কি করবেন, মানে বিএনপি কি করবে, কিভাবে কি করবে, আসলে কি ফাংশন হতে পারবে? ইটস ভেরি টাফ। তবে ইউনূসকে যদি রাষ্ট্রপতি পদে জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলে অনুরোধ করে রেখে দেবে, ইউনূসের আগ্রহ নেই, কিন্তু যেহেতু তার সক্ষমতা আছে এবং তিনি সক্ষমতা দেখিয়েছেন, শেষ পর্যন্ত ব্যর্থতা থাকলেও ওভারঅল এই ব্যর্থতার মধ্যেও তিনি সফল, কিছু ব্যর্থতা বাদ দিলে। এই জন্য ঐক্যবদ্ধ জাতি ধরে রাখার জন্য রাষ্ট্রপতিকে যথেষ্ট ক্ষমতা দিয়ে যদি ইউনূসকে রাষ্ট্রপতি করে রাখা যায়, এটা বিএনপির জন্য কল্যাণকর হবে, এবং দেশকে সুন্দরভাবে চালানো যাবে, এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, প্রত্যাশা, আশাকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করা যাবে। ইউনূস যে ফাঁদ বা সংস্কার, এটা এই ফাঁদই ভালো ফাঁদ, মানে তুমি চাইলে ফেসিস্ট করতে পারো না, ফেসিস্ট হলেই তোমার পা আটকে পড়বে ফাঁদে, এই ফাঁদের কথা বলছি। তারপরে জনগণ তোমাকে পিটাবে, ফেসিস্ট হবা, ফেসিজম একদম ছুটাই দেবে জনগণ, এই ফাঁদ ইউনূস রেখে গিয়েছে। তো এই জন্য দেশটাকে চালাতে হলে ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানো হয়, সবাই মিলেমিশে অনুরোধ করে তাকে রাখে এবং পর্যাপ্ত ক্ষমতা দিয়ে, তাহলে আমাদের দেশে স্থিতিশীলতা থাকবে এবং আমরা গণতন্ত্রের স্বাদ পাবো, একটা সুন্দর শাসন পাবো। যেহেতু বিএনপির তালিকায় তিনি আছেন, দ্যাট উড বি বেটার, নিঃসন্দেহে বেটার অপশন হবে। এবং ইউনূস হবেন ঐক্যের প্রতীক। ব্রিটেনে উন্নত দেশে যেরকম দেখেছেন, এবং ইউনূস থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না, উন্নত দেশে যেরকম আপনারা দেখেছেন যে রাজা থাকে ঐক্যের প্রতীক, যাকে ঘিরে বিরোধী দল সরকার সবাই ঐক্যবদ্ধ, এবং তাদের মধ্যে আপনি যদি যুক্তরাজ্যে যান, গ্রেট ব্রিটেনে কোনো ভেদাভেদ হানাহানি নাই, কত সুন্দর একটা সভ্য রাষ্ট্র। তো এরকম ইউনূস হবেন তখন ঐক্যের প্রতীক, এটা একটা মহা সুযোগ, এটা করা উচিত। এমনকি আমার তো মনে হয় যে দেশ সুন্দরভাবে চালাতে হলে তাকে রাষ্ট্রপতি বানাতে বাধ্য, এছাড়া কোনো উপায় নেই। তারেক রহমান ডিজাস্টার ঘটাতে পারেন, কারণ দেশের অবস্থা ভালো মনে হচ্ছে না, দেখি কি হয়। এবং যদি এটা করা হয়, তাহলে এই ইউনূস সরকারের লোকজনকে পালাতে হবে না। আর যদি পুরনো বন্দোবস্তে চলে, তাহলে ইউনূস সরকারের সবাইকে পালাতে হবে, বিএনপি ফেসিস্ট উঠবে, কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ জামাত এনসিপি সক্রিয় আছে। প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচন জয়ী হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়ে দলের পক্ষ থেকে আগে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।